তোর এই যে বোর্ডসে ভালো রেজাল্ট, এর পিছনে 12-এর এই যে পড়াশুনো সেটা কিভাবে তুই করেছিস? কিন্তু আমি ওটা রিয়েলাইজ করেছি, যদি শুরু থেকে একটু একটু এফোর্ট দেওয়া যায় না, ওই সাবজেক্ট দুটোই সবচেয়ে বেশি মার্কস দেবে। এই বয়সে একটা এক্সটার্নাল মোটিভেশন প্রয়োজন হয়, কেননা সবসময় ইন্টারনাল মোটিভেশন কাজ করে না। তো তোর ক্ষেত্রে তোর দিক থেকে এটা কি মনে হয় যে এই বিষয়টা নিয়ে তুই কি বলতে? অনেকে আছে কি সারাদিন সারা রাত শুধু পড়েই যাচ্ছে, এই জন্য রাত জেগেও পড়ছে। আমার মনে হয় না ওটা করে খুব একটা লাভ। মানে জীবনে যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি না থাকে তাহলে পড়াশোনাটাও একটা টাইম পর একঘেয়েমি লাগে। আর যদি বছরের শুরু থেকে কেউ কনসিস্টেন্টলি পড়ে, রাত জেগে পড়ার তো কোনো দরকার হয় না। হ্যালো এভরিওয়ান, অ্যাচিভার্স ডায়েরি উইথ আমিনুর স্যারের সবাইকে স্বাগত। আজকে আমরা কথা বলবো ক্লাস 11 এবং 12-এর পড়াশুনো নিয়ে। আমরা আজকে আছি সৌম্যপ্রকাশ আদকের সাথে। ও এবছর উচ্চ মাধ্যমিক দিয়েছে, অর্থাৎ 2025 সালে, এবং ওর উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বর 477, যেটা 95.4%। এবং সৌম্যপ্রকাশ আদক আমাদেরই এসওই বাংলা প্ল্যাটফর্মে পড়াশুনো করেছে এবং আমাদের আগুন 1.0 পেইড ব্যাচের ছাত্র। তো আজকে ওর সাথে আমরা কথা বলবো, আমরা জানবো বিভিন্ন বিষয় সম্পর্কে। ও কিভাবে পড়াশুনো করেছে, অনলাইনের উপর আস্থা রেখে কতটা বেনিফিট পেয়েছে, ও অফলাইন এবং অনলাইন এই দুটোকে কিভাবে ব্যালেন্স করেছে, স্কুল কতটা সহায়তা করেছে, এবং বোর্ডসের এই রেজাল্ট করাতে টোটালি ও কতটা ইমপ্রেস বা কতটা ভালো লাগছে ওর এই সবটা নিয়ে। তো সৌম্যপ্রকাশ, প্রথমেই স্বাগত এসওই বাংলাতে। হ্যাঁ স্যার, প্রথমেই আমি আপনাকে এবং আপনার পুরো এসওই বাংলা টিমকে একটা অনেক ধন্যবাদ জানাতে চাই। আপনারা যে সম্মানটা আমাকে দিচ্ছেন, আমি সেটা ডিজার্ভ করি কিনা আমি এখনো জানি না। না, সেটা তো সম্মান এর থেকে সবচেয়ে বড় কথা তুই যে জায়গাটা অ্যাচিভ করেছিস। আমরা চাই বাংলার প্রতিটি ছেলে মেয়ে অনুপ্রাণিত হোক এবং তারাও এগিয়ে আসুক, তারাও তোর জায়গাটা অ্যাচিভ করুক। তো তোর একটা ছোট্ট ইন্ট্রোডাকশন তুই দে, যে তুই কোন স্কুল থেকে পড়াশোনা করেছিস এবং কোথা থেকে আসছিস এই পুরোটা নিয়ে। আমার স্কুলের নামটাই আগে বলি। আমার স্কুল হচ্ছে মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় উচ্চ মাধ্যমিক। আমি ক্লাস 5 থেকে 12 অবধি এই স্কুলেই পড়াশোনা করেছি। এবং আমার বাড়ি, এখন আমি মাহেশে থাকি। আমার আসল বাড়ি বলতে গেলে চলে যেতে একটু গ্রামের দিকে, সিঙ্গুরের কাছে একটা গ্রাম বড়াবাগবাড়ি, আমি সেখান থেকেই আসছি। আচ্ছা, তো সৌম্যপ্রকাশ, তোর এই যে জার্নিটা একেবারে শুরু থেকে ক্লাস 11 থেকে তুই কিভাবে পড়াশোনা করছিস বা কিভাবে করেছিস, অনলাইনের আওতায় আসা, এসওই বাংলার হাত ধরা, এই যে জার্নিটা একটু সংক্ষেপে বল। প্রথম দিকে আমার ক্লাস 10-এর পর আমার যেটা মেন লক্ষ্য ছিল সেটা ছিল নিট। এবার আমি নিটের জন্য তখন থেকে অনলাইনে বিভিন্ন ভিডিও বা বিভিন্ন টপিক দেখা শুরু করেছিলাম। প্রথম দিকটা আমার মনে হয়েছিল যে নিটটা পেলেই হলো, এবার বোর্ডসের রেজাল্ট নিয়ে আমি কি করব, এটা আমার প্রথম দিকের একটা ধারণা ছিল। একদম, এটা সবারই থাকে। এবং সেটা কতটা ভুল সেটা আমি পরে বুঝতে পেরেছিলাম। একদম। এবার সেই সময় এগোতে এগোতে 11-এ যেহেতু আমার নিটের টার্গেট ছিল, সেই জন্য আমি বরাবরই অঙ্কটাকে কম ফোকাস দিতাম। আচ্ছা। আর একটা সময় মনে হলো না, এবার অঙ্কটা করতে হবে। সেইখান থেকে ইউটিউবেই আমি প্রথম খোঁজা শুরু করলাম যে আমি অঙ্কটা কোত্থেকে করব। আমাকে এসএনদের যে বইটা সেটা আমার সলভ করতে হবে, আমি কোথা থেকে করব। সেই খোঁজাটা খুঁজতে খুঁজতেই স্যার আপনার সন্ধান ইউটিউবে, এসওই বাংলা। কিন্তু তুই এসএনদের সলভ করার জন্য বা অঙ্ক করার জন্য তুই তো নিজেও চেষ্টা করতে পারতিস বা অফলাইনের হেল্প নিতে পারতিস, মানে তুই অনলাইন সার্চের প্রয়োজন কেন পড়লো? অফলাইনে যেখানেই যাই বা আমি নিজেও যদি চেষ্টা করি, সেখানে অনেকটা বেশি সময় লেগে যাবে। আচ্ছা। এবার সেখানেও আমি নিজে চেষ্টা করে বা অফলাইনে আমার কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিংটা হবে কিনা আমি বুঝতে পারছিলাম না। আচ্ছা। সেখান থেকেই অনলাইনে সাহায্য নেয়, যে আমি কম সময় যতটা বেশি মেটেরিয়াল আমি কভার করতে পারি। আচ্ছা, তুই এমনি ক্লাস 11-এর শুরু থেকে অফলাইনটা কি পড়তিস? অফলাইনে আমি পড়তাম, ক্লাস 11-এর শুরু থেকেই পড়তাম, কিন্তু ওই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি কম্বিনেশনে ম্যাথটাকে আমি সবচেয়ে কম ফোকাস দিয়েছি নিটের জন্য। তো বেসিক্যালি যারা অফলাইন পড়ে, অনেকের এমন মিথ থাকে যে অফলাইন, আমি বিশ্বাস করি, আমি সবসময় ছাত্রছাত্রীদেরও এটা বলি যে অফলাইনে পড়ছি মানে এটা নয় যে আমি অনলাইনের সুবিধাটা নেব না। আজকের সময়ে ইউটিউব যে সুবিধাটা প্রোভাইড করছে সেটা কেন নেবে না, প্রত্যেকটা স্টুডেন্টের নেওয়া উচিত। এবং শুধু এসওই বাংলা প্ল্যাটফর্ম কেন, যে কোনো ভালো প্ল্যাটফর্ম যেখানে ভালো কন্টেন্ট প্রোভাইড করা হয় সেটাকে দেখা উচিত।
তো তুই সেই সুবিধাটা নিয়েছিস, অফলাইনেও পড়তিস, পাশাপাশি অনলাইনের সুবিধাটাও নিয়েছিস এবং তারপর তুই তোর জার্নিটাকে এগিয়ে নিয়ে গেছিস। এবং এই যে অফলাইনে পড়ার পাশাপাশি অনলাইনের সুবিধা নেওয়া এবং এই তোর জার্নিটা এগিয়ে নিয়ে যাওয়া, আলটিমেট গিয়ে দাঁড়িয়ে এই যে রেজাল্ট, এই সবটা নিয়ে তুই কি বলতে চাস? যে ছাত্রছাত্রীদেরও এভাবেই কি করা উচিত, নাকি শুধু যে কোনো একটাকে ফোকাস করা উচিত? অনেকে বলে না যে অনলাইনে পড়াশোনা হয় না। আচ্ছা, এবার সেটা অনেকে বলে, তার কারণ হচ্ছে ডিস্ট্রাকশন থাকে অনেকে, যে ইউটিউব খুলে পড়তে বসলো, তারপর ইনস্টাগ্রাম ফেসবুক খুলে রিল দেখা শুরু। তো সেটা যদি কেউ অ্যাভয়েড করতে পারে, বাকি শুধু অফলাইন কেন, অনলাইন প্ল্যাটফর্ম থেকেও সম্পূর্ণ সুবিধাটা নেওয়া যায়। একদম, মানে এই জায়গাতে নিজেকে সংযত থাকতে হবে যে আমি ফোনটাকে ব্যবহার করব পড়াশোনার পারপাসে। হ্যাঁ একদম, মানে সেখানে আমি অন্য কিছু করছি না, পড়াশোনার জন্য সেটাকে ব্যবহার করছি। আমি হোয়াটসঅ্যাপে ঘন্টার পর ঘন্টা চ্যাট করছি বা ইনস্টাতে গিয়ে ঘন্টার পর ঘন্টা রিলস দেখছি, তাহলে তো আলটিমেট হবে না, আলটিমেট রেজাল্ট তখন জিরোই থাকবে। একদম। আর আমি আমার ক্ষেত্রে একটা এক্সাম্পল দিই, যখন এইচএস এর ঠিক আগে আগে যখন ম্যারাথন গুলো হতো 7 ঘন্টা 8 ঘন্টা করে, আমি টানা তখন ওই টাইমটা বসেই থাকতাম ম্যারাথনটা খুলে, খাতা পেন নিয়ে বসে আছি, যা করানো হচ্ছে আমি সেটা করছি, প্র্যাকটিস করছি, পাশে আমার বই খোলা আছে, কিছু লাগলে আমি দেখছি। সেটা টোটাল একটা 7-8 ঘন্টা কভার হলো এবং সেটা ইউটিলাইজ হলো প্রপারলি। একদম, মানে একদম ভাইবসটা অফলাইনের মধ্যে, যে আমার সামনে টিচার বসে আছে এবং আমি এইটা নিজেকে বুঝতে হবে, মানে নিজের মাইন্ডসেটটা যদি ওইভাবে তৈরি করে নেওয়া যায় তাহলেই সেটা সম্ভব। নেক্সট তোরকে যেটা বলবো, যে ধর এসওই বাংলা একটা প্ল্যাটফর্ম ইউটিউবে আছে, আরো অনেকগুলো প্ল্যাটফর্ম ইউটিউবে আছে, তো তুই এসওই বাংলা দেখে পড়াশোনা করেছিস ক্লাস 11 গোটাটা ইউটিউব দেখে, এবং 12-এ যখন আমরা পেইড ব্যাচ শুরু করলাম তখন তুই পেইড ব্যাচে অ্যাডমিশন নিলি। তো হোয়াই এসওই বাংলা? আরো অনেক প্ল্যাটফর্ম থাকা সত্ত্বেও এসওই বাংলাকে বেছে নেওয়ার মূল কারণ হচ্ছে, আমি আপনার ভিডিও দেখেছি, কিংবা বোয়াই স্যারেরও কিছু পুরনো ভিডিও ছিল, আমার মনে হয়েছে আপনাদের পড়ানোর ধরনটা অনেকটা আন্তরিক। আচ্ছা, আমি সেই জন্যই মূলত এসওই বাংলাকে বেছে নিয়েছি। এবার আরো অনেক প্ল্যাটফর্ম আছে, এবার সেখানেও পড়ানো হয়, কিন্তু আমার এটা ভালো লেগেছিল। যে আমার মনে হয়েছিল যে হ্যাঁ, এখানে অনেক ধরে ধরে অনেক বেসিক থেকে করানো হচ্ছে, আমার এখানটা আমি স্যাটিসফাইড এখানে। অ্যাকচুয়ালি আমরা সেই প্রচেষ্টাটাই করছি। আমি থ্যাঙ্কফুল যে তুই এই বিষয়টা বুঝেছিস বা আরো অনেকে বুঝছে। আমরা চেষ্টা করছি বাংলার প্রত্যেকটি ছেলেমেয়ের জন্য ফ্রি কন্টেন্টটাকে প্রোভাইড করার, যে তারা যাতে একদম কিছুই না পারলে অন্তত ইউটিউব খুলে যেন পড়াশোনাটা করতে পারে। এরপর তুই বলছিস যে তোর টেস্টের পর আমাদের যে ম্যারাথনগুলো সেগুলো খুব কাজে লেগেছে। তোর এই যে বোর্ডসে ভালো রেজাল্ট, এর পিছনে 12-এর এই যে পড়াশুনো, সেটা কিভাবে তুই করেছিস এবং কতটা অফলাইন, কতটা অনলাইন, কতটা সেলফ স্টাডি, এই সব কিছু যদি তুই যে স্ট্র্যাটেজিটা মেনটেন করেছিস সেটা যদি একটু শেয়ার করিস, তাহলে হয়তো তোকে দেখে অনেক ছেলে মেয়ে ইন্সপায়ার হতে পারে, তারাও তোর ওই প্যাটার্নটাকে ফলো করতে পারে বা ভালো রেজাল্টের দিকে এগিয়ে যেতে পারে। এটা হয়তো বলতে একটু সময় লাগবে, আমি বলছি একদম বছরের শুরু থেকে। আমার 11-এর ফাইনালের রেজাল্ট যে খুব ভালো হয়েছিল আমি সেটা বলবো না, তবে ভালোর দিকেই ছিল। আচ্ছা, এবার 12-এর শুরু থেকেও আবারও একটা নতুন করে ধারণা জন্মালো যে নিটটাকে বেশি ফোকাস দেবো, বোর্ডসটাকে কম। এটা তো মানে এটা চিরাচরিত একদম, মানে চিরন্তন একটা ধারণা যে সবাই ভেবে চলেছে। এবার সবসময়তেই তো প্ল্যান বিটা ভেবে রাখতে হয়। হ্যাঁ, আমার সেখান থেকে ক্লাস 12টা আমি প্রথম থেকেই ভেবেছিলাম যে আমি নিটের পড়া হয়তো বেশি পড়বো, কিন্তু বোর্ডেরটাও প্যারালি করে যেতে হবে একদম। আমি সেটার জন্যই প্রথম যেটা শুরু করি সেটা হচ্ছে লিখে লিখে অভ্যেস করা। যেটুকু টপিক পড়তাম আমি সেটাকে লিখে লিখে পড়তাম আগে। এবার আরেকটা ব্যাপার আমি বলি, অনেকে যারা সায়েন্সের স্টুডেন্ট তারা বাংলা আর ইংলিশটাকে কম গুরুত্ব দেয়। আচ্ছা, আমি নিজের স্কুলেও দেখেছি, অন্য স্কুলেও দেখেছি, সব সময় মানে সেটা তো স্টুডেন্টরাও বলে ও বাংলা ইংলিশ সব পরীক্ষার এক সপ্তাহ আগে পড়ে নেব। কিন্তু আমি ওটা রিয়েলাইজ করেছি, যদি শুরু থেকে একটু একটু এফোর্ট দেওয়া যায় না, ওই সাবজেক্ট দুটোই সবচেয়ে বেশি মার্কস দেবে। এটা আমার ক্ষেত্রে হয়েছে। আমি ওই দুটো সাবজেক্টকে প্রথম থেকে এফোর্ট দিয়েছি, মানে সায়েন্স সাবজেক্ট লিখে অভ্যেস করার আগে থেকে আমি ওই দুটোকে লেখা শুরু করেছি, বেঙ্গলি আর ইংলিশ। সেক্ষেত্রে যদি আমার বলতে হয়, তো আমার স্কুলের বাংলার শিক্ষক যারা আছেন তাদের অবদান মানে সত্যিই মানে অনস্বীকার্য। এবং পরীক্ষার একদম আগের দিন অবধি আমি ওনাদের দিয়ে আমার লেখা চেক করিয়েছি যে কিরকম হচ্ছে। এবং ইংলিশও তাই, ইংলিশ আমি যেখানে প্রাইভেট টিউশনে পড়তাম বা স্কুলের শিক্ষক যারা আছেন তাদেরকে লিখে দেখানো, মানে মোট কথা লেখালেখিটাকে আমি বেশি গুরুত্ব দিতাম এখানে। আর সায়েন্সের সাবজেক্ট মানে তোর কাছে পড়া লেখা নয়, লেখা পড়া। একদম, একদমই তাই, একদমই তাই। এবার ফিজিক্সটা আমার শুরুর দিক থেকে খুব অসুবিধা হতো। আচ্ছা, মানে আমি জানি আমার কনসেপ্টটা আছে, আমি এটাকে সাজিয়ে লিখতে পারছি না কোনোভাবেই।
আমার এই সমস্যাটা হতো। এবার এই সমস্যাটা মিটেছে কিন্তু অনলাইনে এসে। আচ্ছা, এবার আমি আপনাদের চ্যানেলের কথাই বলি, সেখানে যখন শামীম স্যার বা ওয়াইস স্যার দুজনেই পড়াচ্ছেন, তখন নোটসটা একদম পিপিটি আকারে রয়েছে, মানে আমি ওটা দেখে খাতায় লিখে নিচ্ছি, এবার সেটা দেখে আমি পরে কোনো পরীক্ষায় বা নিজের মতো করে লিখবার সময় ওটা দেখেই লিখতে পারছি পড়ে নেওয়ার পর। আর কেমিস্ট্রিটাও উইকই ছিল, অর্গানিক পোর্শনটা। আমি যেহেতু 11টা একবার পড়ে বুঝেছি যে 11-এর ওইটুকু অর্গানিক কেমিস্ট্রিতেই আমার সমস্যা হচ্ছে, তার মানে 12-এ ভাস্ট একটা সিলেবাস অর্গানিকের, সেটাতে আরো বেশি সমস্যা হবে। ওই জন্য 11-এর শুরু থেকে অর্গানিকটা আর কি বেশি রপ্ত করার চেষ্টা করছিলাম। বুঝতে পেরেছি। আচ্ছা, এই যে পিসিএমবি ব্যাচে, আগুন ব্যাচে তুই ছিলিস, সেইটা তোর এক্সপেরিয়েন্স কেমন? টিচাররা, মানে তুই তো একদম ভিতরের লোক, মানে টিচাররা কিভাবে পড়িয়েছে, কতটা সিলেবাস শেষ করেছে, সবটাই তুই ধর জানিস একদম, মানে তোর এমন কিছু নেই যে এটা চাইলে তুই বলতে পারবি না, রেস্ট্রিকশন আছে, এমন কোনো ব্যাপার নেই। তুই একদম খুলে বল যে আমাদের আগুন 1.0 ব্যাচটা সম্পর্কে তোর অভিজ্ঞতা এবং প্রত্যেকটি স্যার সম্পর্কে অভিজ্ঞতা। এই ব্যাচটা যখন শুরু হলো, মানে ব্যাচটা শুরুই হয়েছিল একটা আগুন নিয়ে প্রথম থেকে। সিলেবাস যত এগোতে থাকলো তত মানে আরো ডিপে ঢুকে যতটা বেসিক থেকে করানো যায়, বেসিক থেকে লেভেলটাকে আস্তে আস্তে উপরে তোলা, সেই জিনিসটা তো হয়েছে। এবার একটা সময়ের পর মানে ইউটিউবের যারা আছে, যারা হয়তো পেইড ব্যাচে আসতে পারছে না, তাদের সুবিধার জন্য ওই ব্যাচটার অনেক ক্লাস ইউটিউবেও হয়েছে, সেটা একটা সুবিধা ছিল। এবার আমার তো নিজের দিকে অনেকটাই সুবিধা হয়েছে, এক মানে সেই হিসেবে যে আমি আমার যে যে পার্টিকুলার জায়গাগুলো দরকার আমি সব কটা জায়গা ওখানে পেয়েছি, মানে সিরিয়ালি ব্যাপারগুলো পেয়েছি পুরো। মানে আমার যখন যেটা দরকার, টেস্টের আগে অবধি আমার যেটুকু সিলেবাস দরকার আমি ওখানে বেশিরভাগটা পেয়েছি। সবটা তো সব ক্ষেত্রে শেষ করা সম্ভব হয় না, তবে আমার যেটুকু দরকার আমি বেশিরভাগটাই পেয়েছি ওখানে। তারপরেও যে জায়গাগুলো ধরুন ডাউট আছে, আমি কিছু একটা বললাম যে এই জায়গাটা একবার বলে দিলে ভালো হয়, সেইটা আমি পেয়েছি, সেই সুবিধাটা আমি সেটা সম্পূর্ণ নিয়েও। প্রত্যেকটি স্যার আমাদের আগুন 1.0 যারা ছিল সবাই সেভাবে তোকে বলতে মানে সব ছাত্রটা করেছে, একদম সমস্ত ছাত্রছাত্রীকে সেইভাবে ট্রিট করেছে। আমার একটা স্বভাব ছিল, মানে আমি যে টাইমটা মানে পড়াশোনা করেছি আর কি, 12টা মেইনলি 12টাতেই আমি না ছোট ছোট ব্রেক নিতাম। একটা পোর্শন আধ ঘন্টা পড়লাম, 5 মিনিট। হ্যাঁ, এটাতেই যাচ্ছিলাম যে পরবর্তী প্রশ্নই এটা ছিল যে তোর ডেইলি রুটিনটা কি। না, রুটিন বলতে আমি রুটিনের কথাটাও বলি। একবারে আমি 3-4 দিনের রুটিন সেট করে রাখতাম, আমি আর আমার মা বসে। আচ্ছা, পুরো রুটিনটা সেট করতাম। আচ্ছা, মানে তোর পড়াশোনাতে তোর মা অনেকটা, মা বাবা দুজনেই। আচ্ছা, মা বাবা দুজনেই। যেমন ধরুন পরীক্ষার ঠিক আগেটা আমি বলছি, মানে এইচএস এর 1-1.5 সপ্তাহ আগে আমার বাড়ির পরিস্থিতি এমনি ভালো ছিল না ওই টাইমটা, আমার দিদিমা খুব অসুস্থ ছিলেন। সেই সময়ও আমি ধরুন কোন একটা পোর্শন পড়লাম কোনো বই থেকে, শর্ট কোয়েশ্চেন, মাকে বললাম তুমি একবার ধরে নাও। সেটা সবসময় সম্ভব হতো না, কিন্তু যখন যখন হয়েছে আমি সেই সুবিধাটা আমি পুরো নিয়েছি বাড়িতে। মানে ছেলে মেয়ে ছোটবেলায় পড়াশোনা যখন করে তখন মায়েরা হাতে ধরে পড়াশোনা করায়, ছেলে মেয়ে যত বড় হয় তখন এবার মনে হয় যে মা কিছু জানে না, আমি সব জানি, মানে মা বাবা ছাড়তে পারি। হ্যাঁ, এই ব্যাপারটা তৈরি হওয়ার কারণে তখন অ্যাকচুয়ালি ওই পড়তে বসে ফোন ঘাটা, এই সমস্ত বিষয়গুলো কেউ দেখছে না, বিষয়গুলো তৈরি হয়। তো তুই যেভাবে ব্যাপারটা অ্যাপ্লাই করেছিস যে মাকে সাথে নিয়ে পড়া এবং মাকে দিয়ে যে ঠিক আছে মানে মা প্রশ্ন ধরুক আমি উত্তর দিচ্ছি, এইভাবে পড়িয়ে নেওয়া, তো আমার মনে হয় যে এটা খুব একটা মানে বাড়ির মধ্যেই, এবং আমরা সবসময় আমি এটা বিশ্বাস করি যে মা পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক। তো সেই শিক্ষক শুধু ওই একটা ক্লাস, কয়েকটা ক্লাস এই অনুযায়ী হয় না, তো সারা জীবন মায়ের প্রয়োজনীয়তা পড়ে এবং তুই সেটাকে খুব ভালোভাবে ইউটিলাইজ করেছিস। আরো একটা বিষয় ছিল যে শেষ দিকটা মানে পরীক্ষার আগে তো এমন তো বেশি কিছু টপিক ছিল না যেটা পড়া নেই। তখন মাকে আমি বলতাম আমার কাছে যা মেটেরিয়াল আছে, বিভিন্ন কোয়েশ্চেন পেপার, পুরোনো কোয়েশ্চেন যা আমি পাচ্ছি, মাকে সব দিয়ে বলতাম তুমি একবার করে শুধু আমার কানের কাছে বলে যাও জিনিসটাকে, আমি শুনছি, যেটা আমার মনে হবে যেটা হ্যাঁ এটা আমার একবার পড়তে হবে বা এটা আমার জানা নেই, আমি শুধু সেইটা দেখে নেবো। আমি এইভাবে কভার করতাম জিনিসগুলো। মানে মা একেবারে বন্ধুর মতো একদম সাথে পাশে ছিল। সকালের দিকটা মা, এবার রাতে বাড়ি ফেরার পর বাবা, তারপর থেকে মানে দুজনেই প্রপার গাইড করেছে। একদম প্রপারলি। তুইও সেই গাইডটা নিয়েছিস, মানে এই বয়সে কি হয় যে এই গাইড নেওয়াটা একটা চাপের হয়ে যায়, যে অনেক ছেলে মেয়েকেই বাবা মা চাই গাইড করতে, কিন্তু ছেলে মেয়ে এত বড় হয়ে গেছে এখনো বাবা মার গাইডেন্সে থাকে, সবচেয়ে কাছের মানুষ তো বাবা মাই। হ্যাঁ, একেবারেই। আমার মনে হয় এটা মানে ভাবা দরকার যে আমরা বাবা মা যেটা আমাদের জন্য করবে অবভিয়াসলি কখনো খারাপের জন্য করবে না, সবসময় ভালোর জন্যই করবে।
তো সেটা আমার মনে হয় তুই যেভাবে নিয়েছিস সবাইকে সেভাবে নেওয়াটা দরকার। যেটা বলছিলাম যে তোর ডেইলি রুটিনটা, যে সারা দিনে তুই কতটা পড়তিস, ফিজিক্স কতটা, কেমিস্ট্রি কতটা, বা ম্যাথ কতটা, এবং কিভাবে পড়তিস। তুই তো বললি একটা জায়গায় যে লিখে লিখে পড়া এবং কনসেপ্টে গুরুত্ব দেওয়া। তো এই ডেইলি রুটিন এরকম ভাবে ফিক্সড কি 3-4 দিনে থাকতো, না একটা মানে কন্টিনিউয়াস রুটিন ছিল? আমি 3-4 দিন করেই তৈরি করতাম জিনিসটাকে। এবার আমার তো ঠিক থাকতো না যে কোন দিন সকালে আমি কখন পড়তে বসবো। মানে টিউশন থাকতো হয়তো, বা টিউশন না, যদি টিউশন থাকে তাহলে আমি পড়তে বসতে পারি 9:30টার পরে, মানে সেলফ স্টাডির জন্য আর কি। আর আমি এটা টেস্টের পরের কথা বলছি, কারণ টেস্টের পর স্কুলটা ছিল না। আর যদি টিউশন না থাকে তাহলে আমি অনেক সকালে উঠি, আমি 6টা নাগাদ উঠে যাই এমনিতে। আচ্ছা, আমি 6টায় উঠলে 6:30টার মধ্যে পড়তে বসে যাই। আচ্ছা, সাবজেক্ট বলতে আমি প্রত্যেক দিনই সবকটা সাবজেক্ট পড়ার চেষ্টা করতাম। সবকটা হয়তো মানে 6টাই হয়ে উঠতো না একসাথে। বাংলা বা ইংলিশে যে কোনো একটা আমি ইনক্লুড করতাম। বায়োলজি মাস্ট থাকতোই, ফিজিক্স আর কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ। আচ্ছা, এইভাবে আমার রুটিনটা সেট করা থাকতো। আচ্ছা, তুই তো আমাদের এসওই বাংলার একজন খুবই ধারাবাহিক ফলোয়ার্স। মানে তুই কন্টিনিউ এসওই বাংলার ক্লাস দেখেছিস, এসওই বাংলা থেকে পড়াশোনা করেছিস, এবং তুই শুরুর আগে বলছিলিস যে অফ ক্যামেরাতে যে আমি বিভিন্ন ডাউটগুলো হোয়াটসঅ্যাপে পাঠাতাম, বা বিভিন্ন বিষয়ে যে এই বিষয়ে ভিডিও দিন, ওই বিষয়ে ভিডিও দিন বলতাম। তো তোর কি মনে হয় যে এই আমাদের এসওই বাংলাতে, বিশেষত আমি যখন ক্লাস করাই বা করি, তখন অনেক বেশি মোটিভেট করি ছাত্রছাত্রীদের, এবং সেটা কখনো গানের মাধ্যমে, কখনো কবিতার মাধ্যমে। এবং এই মোটিভেশনটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে খুব জরুরি, কেননা এই বয়সটাতে, তোদের যে বয়সটাতে বিলং করছিস, বয়স সন্ধিকাল, এই বয়সে একটা এক্সটার্নাল মোটিভেশন প্রয়োজন হয়, কেননা সবসময় ইন্টারনাল মোটিভেশন কাজ করে না। তো তোর ক্ষেত্রে, তোর দিক থেকে এটা কি মনে হয় যে এই বিষয়টা নিয়ে তুই কি বলতে চাস? দেখুন, এই পড়াশোনাটা চালিয়ে যেতে যেতে না সবসময় এমন একটা সময় আসবে যখন মনে হবে যে টোটাল জিনিসটাই আমার উপর চেপে বসছে আস্তে আস্তে, একদম, যে আমি এগোতে পারছি না, আমি এখান থেকে বেরোবো কি করে। সেই সময়টাতেই মোটিভেশন গুলো খুব দরকার হয়। মানে মানে আমি তো জীবনটাকে চালাচ্ছি, জীবনটা তো আর আমায় চালাচ্ছে না। একদম। সেই সময়টা থেকে বেরিয়ে আসতে, মানে নতুন করে একটা শুরু করতে বা আরেকটু এগিয়ে যেতে, নিজেকে পুশ করবার জন্য মোটিভেশনটা দরকার হয় খুব। আমি সেক্ষেত্রে এটা পেয়েছি, সেটা আপনাদের কাছ থেকে হোক, আমার বাড়ির মানে আমার বাবা মার কাছ থেকে হোক, আমি পেয়েছি সেই মোটিভেশনটা, যে কিভাবে আমি এগোবো। একদম, মানে তোর যেটা মতামত যে এই মোটিভেশনটা দরকার এই সময়। এবং অনেকেই আমাকে কমেন্ট করে যে স্যার আপনার এই মোটিভেশনগুলো ভালো লাগে, বা আমরা ইন্সপায়ার হই, আমরা আরো কাজ করার বা পড়াশোনা করার উদ্যম তৈরি হয় আমাদের মধ্যে। কিন্তু অনেক কমেন্ট আসে যে স্যার এইসবের কি দরকার, শুধু তো পড়িয়েই যেতে পারেন। আমার কখনো মনে হয় যে একটা কন্টিনিউয়াস প্রসেসকে ব্রেক করা দরকার, কেননা পড়াশোনাটা কন্টিনিউয়াস হয়ে গেলে তখন একঘেয়েমি হয়ে যায়। আর যে কোনো একঘেয়েমি জিনিসই কিন্তু বেশ কিছুদিন পর রিফিউজ করে দেয় লোকজন। তো সেই জন্য আমার মনে হয় যে এটা ডিসকন্টিনিউয়াস পাতে চললেই একঘেয়েমিটা অনেকটা দূর হবে। তো এরপর যেটা তোর প্রশ্ন করবো বা যেটা বলবো, যে তোর এই পড়াশুনো এবং একটা মানে স্টাডি প্রসেস তো আছেই, এবং আগামীতেও সেটা থাকবে, যে তুই এখন আই থিঙ্ক নেক্সট 1 ইয়ার নিটের জন্য প্রিপেয়ার হবি, এবং এবছরও নিটে একটা ভালো স্কোর এসছে, কিন্তু আরো বেটার করার জন্য তুই নেক্সট বছর আবার একবার ড্রপ নিচ্ছিস এবং দিতে চাচ্ছিস। তো এই পড়াশোনা জগতের বাইরে আর কি ভালো লাগে তোর? কি আমি নিজে আর কি একটু একটু লেখালেখি করি। আচ্ছা, সেটা ছোট গল্প হতে পারে, কবিতা হতে পারে, কিংবা এই রিসেন্টলি একটা নতুন নেশা হয়েছে আর কি, মাইথোলজিক্যাল জিনিসপত্র নিয়ে লিখছি। আচ্ছা, বিভিন্ন ডেটা ঘেটে, মানে সব তথ্য জোগাড় করে বিভিন্ন জায়গা থেকে একটা ছোট পেপার টাইপের লিখলাম। এইসব জিনিসগুলো আমি করে থাকি। আর আমার কখনোই মনে হয় না যে ওই সারাদিন শুধু পড়াশোনা করে যাবো। এই লেখাগুলোর উদ্দেশ্যটা কি? মানে এই লেখাগুলো কোথাও ছাপুক বা এই ছাপাতে কিছু কিছু ক্ষেত্রে দিয়েছি। আচ্ছা, সব লেখা তখন দেওয়া হয় না ছাপাতে, এখন সব রাখা আছে, যখন পরে অনেকটা ফাঁকা সময় পাবো তখন আস্তে আস্তে দেখে শুনে বেছে সব ছাপাতে দেবো, যেগুলো ভালো লাগবে আমার নিজের। নেক্সট যে বিষয়টাতে যাব, আর কিছু এখান থেকে তো তোর পড়াশোনার বাইরে তুই বললি লেখালেখি ভালো লাগে, আর খেলাধুলোতে যাচ্ছি না। আমি আরেকটা উল্লেখ করছি, আমাদের স্কুলে একটা ঐতিহ্য হচ্ছে দেওয়াল পত্রিকা। আচ্ছা, প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা সেকশনকে সেটা করতে হয়। এবার এবছর এমনই একটা অবস্থা হয়েছিল, এইচএস এর প্রেসারে হোক বা জেইই নিটের প্রেসারে হোক, কেউ সেটা করতে রাজি হচ্ছিল না। 12 সায়েন্স থেকে আমি আর আমার আরো 2-3 জন বন্ধু মিলে সেই পুরো দেওয়াল পত্রিকাটা আমরা 4 দিনের মধ্যে করেছিলাম। এবং তার পুরো লেখাটা, যে যা কিছু লেখার মধ্যে ছিল পুরোটা আমার ছিল। বাহ, বিশাল ব্যাপার।
মানে শুধু পড়াশোনা নয়, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতেও তুই অনেকটা এগিয়ে। মানে ওটাই না, অন্যরকম একটা শান্তি পাওয়া যায় কাজ করলে। এবার অনেকে আছে কি সারাদিন সারা রাত শুধু পড়েই যাচ্ছে, ইভেন রাত জেগেও পড়ছে। আমার মনে হয় না ওটা করে খুব একটা লাভ। মানে জীবনে যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি না থাকে তাহলে পড়াশোনাটাও একটা টাইম পর একঘেয়েমি লাগে। আর যদি বছরের শুরু থেকে কেউ কনসিস্টেন্টলি পড়ে, রাত জেগে পড়ার তো কোনো দরকার হয় না একেবারেই। হ্যাঁ, এইটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বললি। আমি তোকে জিজ্ঞেস করতাম যে আমাদের যে সায়েন্স নিয়ে পড়াশুনো, সেখানে আমি এটা তো বিশ্বাস করি যে কনসিস্টেন্সিটা খুব বেশি ইম্পর্টেন্ট। মানে আমি কনসিস্টেন্ট হলে দিনে একটা নির্দিষ্ট টাইম কম সময়েও পড়লে যদি কন্টিনিউয়াস বা ধারাবাহিক পড়ি, সেটা ওই একদিনে অনেক পড়ে নেওয়ার থেকে অনেক বেশি বেনিফিট। এবং অ্যাকচুয়ালি সায়েন্সে একদিনে অনেক পড়া যায়ও না, তার কারণ একদিনে ওই পরীক্ষার আগে গিয়ে একদম গলা পর্যন্ত পড়ে নিলে সে তো কিছু মানে মুখস্থের তো বিষয় নয়, মাথায় কিছু থাকবে না, আর খুব বেশি হলে উগরে দিয়ে পরীক্ষায় চলে আসা, তারপরে আর ইমপ্লিমেন্ট কিছু থাকবে না। তো সেইটা তো অনেক বেশি জরুরি যে আমরা কনসিস্টেন্ট একটা পড়াশোনার মধ্যে দিয়ে যাব, এবং আশা করি তুইও সেই পাথটাই ফলো করেছিস, একদম শুরু থেকে ধারাবাহিক ছিলিস। আমি শুরু থেকে মানে দেখুন, হয়তো ওই আমি আগেও বললাম যে আমি সব সাবজেক্টে হয়তো সমান সময় দিতে পারিনি, কিন্তু যতটা সম্ভব প্রত্যেকদিন প্রত্যেকটা সাবজেক্টে আমি পড়ার চেষ্টা করেছি, একটু একটু হলেও। এবার আমার নিজের ব্যক্তিগতভাবে সবচেয়ে পছন্দের বিষয় ছিল বায়োলজি আর বাংলা। আচ্ছা, ওই দুটো কিন্তু রোজই পড়তাম। সেরা, মানে সায়েন্সের ছেলে এখন শোনা যায় সায়েন্সের ছেলে মেয়ে বাংলা ইংরেজি দেখলেই মুখ সেটকায়, সে জায়গায় তুই বাংলা পছন্দের বললি এবং সেটা অন ক্যামেরাতে, বিশাল। সেই দুটো আমার পছন্দ হওয়ার আরেকটা কারণ হচ্ছে আমার প্রত্যেকটা জিনিস একটু সাজানো গোছানো ভালো লাগে। পরীক্ষার খাতায় বা আমি যেখানেই বায়োলজি বা বাংলা লিখতাম, আমি খুব সাজিয়ে লিখতাম জিনিসটা, আর সেটা খুব হেল্প করে একটা সময় গিয়ে। সেটা আমি পরীক্ষাতেও এবারে দেখেছি। আমি বাংলা কোনো কালেই বেশি বড় উত্তর বা বেশি লেখার দিকে আমি কখনো যাইনি, সেটা ছোট থেকেই অনেক। আর ছোটবেলায় তো বাংলা লিখতেও পারতাম না ভালো, সেটা একটা কথা। তারপর যখন শিখলাম যে বিভিন্ন বইপত্র পড়ে, খবরের কাগজ ইত্যাদি পড়ে বা গল্প শুনে, আমি অডিও স্টোরি খুব শুনি, মানে ফ্রি থাকলে আমি কানে ইয়ারফোন লাগিয়ে একটু শুনছি, এরকম টাইপের। সেই সব শুনে আমার ভাষার উপর একটা দখল তো আস্তে আস্তে এসেছিল, আমি সেইটাকে আমার পরীক্ষায় কাজে লাগিয়েছিলাম। যেমন ধরুন সানডে সাসপেন্সের কোনো একটা গল্প, হয়তো আমি সেটার নামও মনে নেই, কিন্তু তার একটা পার্টিকুলার লাইন আমার মনে আছে, আর সেটা আমার বাংলার যেটা টেক্সচুয়াল কোয়েশ্চেন তার উত্তরের সাথে আমার ম্যাচ করছে। আমি সেটাকে দিয়ে দিলাম একটা ব্ল্যাক কালারে, মানে ব্লু লেখার মাঝখানে ব্ল্যাক কালারে একটা কোটেশন করে ওটাকে দিয়ে দিলাম। মানে আমরা অ্যাকচুয়ালি অ্যানসার যেটা লিখি সেটা পাতার পর পাতা না লিখে যদি সেটাকে একদম পয়েন্ট পয়েন্ট করে ব্যাপারটাকে সংক্ষিপ্ত আকারে একদম সম্পূর্ণ জিনিসটাকে ধরানো, একদম। তো সেটা টিচারের ক্ষেত্রেও অনেক সুবিধা হয়, তার অনেক সুবিধা হয়, তাকে কম দেখতে হয়, সে মেইন পয়েন্টগুলো দেখতে পায়। একদমই। তো এই বছর তো সেমিস্টার 3 আসছে সামনে, সেমিস্টার 3 তে এমসিকিউ প্যাটার্ন, আর সেমিস্টার 4 এ এটা আশা করি অনেক বেশি হেল্পফুল হবে। তোর যে আইডিয়াটা বা যেটা তুই ওদের সাথে শেয়ার করলি, সেটা সেমিস্টার 4 এ এবং সেমিস্টার 2 তে গিয়ে কাজে লাগবে। তো সেমিস্টার খাতা সাজানোটা, তাই তো? হ্যাঁ, এটা সত্যি খুব কাজে লাগে। কারণ আমার মাধ্যমিকের সময় বাংলার নাম্বারটা এক্সেপশনালি কম হয়েছিল, শুধু আমার না, একটা সেকশনেরই আর কি টোটাল খাতাটা ডাউন হয়েছিল মার্কস। সেটার জন্য আমি আরটিআই করেছিলাম আমার খাতাগুলো। আমি আরটিআই করেছিলাম, আমি সব খাতাই করেছিলাম আরটিআই, যে স্মৃতি রেখে দেবো যদি কাজ নাও হয়, তাতে রেখে দিয়ে দেখেছিলাম যে খাতা সাজানোর কতটা দাম। আচ্ছা, আমি যার কাছে ভূগোল পড়তাম, যে স্যারের কাছে ক্লাস 10 অব্দি, তিনি আমায় শিখিয়েছিলেন যে কিভাবে খাতাকে সুন্দর বানাতে হয়। যেমন আমি ক্লাস 10 এর কথা বলি, ভূগোলের কোনো একটা আনসার লেখার পর সেটার একটা ছবি, ডায়াগ্রাম, হয়তো দরকার নেই, প্রশ্নে বলেনি, কিন্তু তাও একটা ডায়াগ্রাম। সেই জিনিসটা তো আমি, আর ভূগোল তো পাচ্ছি না 11 12, সেই জিনিসটাকে আমি ইমপ্লিমেন্ট করতাম কেমিস্ট্রি আর বায়োলজিতে মিলিয়ে। আচ্ছা, বায়োলজি তো 3 মার্কসের প্রশ্নে বেশিরভাগ স্টুডেন্ট ছবি আনে, আমি ওখানে আঁকতাম। এটা খুব দরকারি, এটাই আদার্স অন্যান্য স্টুডেন্টদের থেকে একটা স্টুডেন্ট আলাদা করে দেয়। যখন ওই আরটিআই করে খাতাগুলো আমি পেয়েছিলাম 10 এ, আমি দেখেছিলাম যে ছবির নিচে একজন টিচার লিখে দিয়েছেন গুড। বাহ, সেই খাতাটা তো কেউ দেখবে না, পরে কারো দেখার কথা নয়। আমি আরটিআই করেছি, আমি দেখতে পেয়েছি, এমনিতে তো ওটা কারো দেখার কথা না। নিশ্চয়ই ওরা তখন খুব ভালো লেগেছে তাই আমি গুড লিখেছি। একদম, না হলে তো শুধু নাম্বার দিয়ে ছেড়ে দিতে পারে। একদমই তাই। তো এইটা তুই নিটের জন্য প্রিপারেশন নিচ্ছিস, এখন অলরেডি প্রিপারেশন চলছে। তো যারা এই স্টুডেন্টগুলো বোর্ডসের সেমিস্টার 1 এবং 3 দিতে চলেছে, তারা এমসিকিউ প্যাটার্নে ফার্স্ট পরীক্ষা দিতে চলেছে। তো তুই যেহেতু অনেকটা দিন হলো এই এমসিকিউ প্যাটার্নে প্রিপারেশন নিচ্ছিস, তো ওদের এই প্রিপারেশনের ক্ষেত্রে তোর কি মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ যদি কিছু বলার থাকে?
খুব গুরুত্বপূর্ণ হচ্ছে আগে তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটাকে কভার করতে হবে বোর্ডসে সেটা। কারণ আমি শুধু সেমিস্টার 1-3 না, আমি নিজের কথাটা আগে বলি। এই এইচএস এর আগে আমি সবার আগে প্রত্যেকটা সাবজেক্টের প্রিভিয়াস 10 ইয়ার্সের কোয়েশ্চেনটা আগে সলভ করেছিলাম। কারণ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো একবার করে নিতে পারলে খুব কম টপিকই থাকে যেটা আর কভার হয়নি আর কি, তার মধ্যে রিপিটেড টপিকস থাকে অনেক। তাই জন্য প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটাকে আগে করা দরকার। এমসিকিউ হলেও সেটাও অ্যাপ্লিকেবল আর কি, এমসিকিউর ক্ষেত্রেও। তারপরে যদি সেটা সম্পূর্ণ হয়ে যায়, সেটা রেডি হয়ে গিয়ে থাকে, পুরোনো টেস্ট পেপার আছে সেটা করা যাবে। যেই মেন্স আর নিটের পিওয়াইকিউ, কারণ এবার তো এমসিকিউ কেউ কিছু বলতে পারবে না যে সিলেবাসের বাইরে দিয়েছে বা কিছু, যেখান থেকে খুশি একটা কোয়েশ্চেন তো দিয়ে দিতেই পারে। এবার টিচারদের হাতে পরিসরটা অনেকটা বেড়ে গেল, যে যদি মনে করে টিচার যে একে আমি কাঁদাবো, হ্যাঁ তাহলে কাঁদাতেই পারে। একদম মানে টিচারের হাতেই চলে গেছে, হাসালে হাসাতে পারে, কাঁদালে কাঁদাতে পারে, কিছু করার নেই। কারণ সেমিস্টার 2 বা 4 একটা অপশন তো থাকছে যে আমি লিখতে পারবো কিছু একটা। একদম, এখানে তো সেই স্কোপটা থাকছে না। সেভাবেই ওদেরকে মেন্টালি প্রিপেয়ার হতে হবে, এবং আশা করি এটা ওদের আপকামিং কম্পিটিটিভ এক্সাম গুলোতে অনেক হেল্প করবে। তো সেক্ষেত্রে সেভাবেই প্রিপেয়ার হতে হবে যে এমন ডেপথে পৌঁছাবো আমি কনসেপ্টের, এবং এত এমসিকিউ প্র্যাকটিস করবো যাতে কোনো কিছু টিচার কোথা থেকে দেবে, মানে সে তো চাইলে 2-4টা বই ঘেঁটেই দেবে, যেন কোনো কিছু আমার হাত থেকে বের না হয়। আরেকটা যেটা দরকার সেটা হচ্ছে কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার থাকা। একদম। তো সৌম, একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি। এরপর লাস্ট যে বক্তব্যটা তোকে বলবো সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত বাংলার প্রান্তিক অনেক ছেলে মেয়ে আছে যারা সেভাবে অনলাইনকে ভরসা করতে পারে না, যাদের মনে হয় যে না অনলাইন কখনো সেই অফলাইনের মতো ফেসিলিটি দিতে পারবে না। আমি সবসময় আগুন ব্যাচ লঞ্চের সময় হোক বা প্রায় ক্লাসে আমি সবসময় বলি যে আমরা এক্স্যাক্টলি একটা ছেলে মেয়ে অফলাইনে পড়ে যে সুবিধা পাই সেই সুবিধা দেব, এবং সেভাবেই পড়াবো, এবং আমরা চেষ্টাও করেছি সারা বছর সেটাকে করা। হ্যাঁ, একদম কিছু কিছু জায়গা আছে যেখানে সম্ভব নয়, কিন্তু যতগুলো যা করণীয়, যেভাবে একটা অফলাইন স্টুডেন্ট ফেসিলিটি পাই সেভাবে দেওয়ার চেষ্টা করেছি, এবং সেটা থেকে বেনিফিটও হয়েছে। আজকে দেখা যাচ্ছে তুই আমার পাশে বসে কথা বলছিস এবং তুই আগুন ব্যাচের ছাত্র। তো সেই জায়গা থেকে তোর কি মনে হয় যে এই বাংলার প্রতিটি ছেলে মেয়ে যারা এখনো অনলাইনের উপরে ভরসা করতে পারছে না, তাদের উদ্দেশ্যে তোর কি মেসেজ? দেখুন, অফলাইন আর অনলাইন দুটো আলাদা জায়গা, এটা অনেকে ভাবে, আসলে সেটা নয়। দুটোকে না পাঞ্চ করা যায়, আমি নিজে করেছি সেটা। যেমন আমি অনলাইন থেকে ধরুন আপনাদেরই ক্লাসগুলো করছি, আমার তার মধ্যে থেকে কিছু ডাউট আসছে, আমি সেটা কমেন্টে লিখছি, আপনারা কিছু ক্ষেত্রে রিপ্লাই দিচ্ছেন, কিন্তু কিছু ক্ষেত্রে হয়তো দেওয়া সম্ভব হচ্ছে না। আমি তখন সেই পোর্শনটা নিয়ে যাচ্ছি আমার অফলাইন টিউটরে। এবার যারা শুধু অনলাইনে করতে চাইছে, অফলাইনে হয়তো অ্যাভেল করা অসুবিধা তাদের কাছে, সেটাও করা যাবে। তখন একটু ধৈর্য ধরতে হবে যে আমার একটা ডাউট আছে, আমি সেটা কমেন্ট করলাম, আমাকে তো আর এক্ষুনি কেউ রিপ্লাই দিয়ে দেবে না, তার জন্য একটু অপেক্ষা করতে হবে। বা আরেকবার আমি বললাম যে এইটা আমার ডাউট আছে, এইভাবেই করা যায় অনলাইনে টোটাল জিনিসটা। একদম। সৌম্য কিন্তু খুব ভালো একটা প্রসেস বললো যে ও এক্স্যাক্টলি অফলাইন এবং অনলাইনকে কিভাবে মেনটেন করেছে। ও মেইনলি আমাদের আগুন ব্যাচ থেকে পড়াশুনো করতো, এবং সেটাকেই যে ডাউটগুলো সলভ হতো না ক্লাসে বা কোনো সমস্যা হতো, সেগুলো ও আবার অফলাইন টিচারদের কাছে নিয়ে গিয়ে সলভ করতো, এবং এটা আমার মনে হয় একটা বেস্ট প্রসেস। এবং অফলাইন আর অনলাইন দুটো জায়গাকে জুড়ে দেওয়া, সেখানে তো একটা ব্রিজের প্রয়োজন হয়, এবং ও সেইভাবেই কিন্তু একটা কাজ করেছে যে অফলাইন এবং অনলাইন দুটোকে জুড়ে দিয়েছে। এবার সেইটাকে একটু বুদ্ধি খাটিয়ে আমাদেরকে করতে হবে, তাহলেই আমরা আসলে অনলাইনে পড়েও অনেক 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 ভালো রেজাল্ট করতে পারি, এবং সেটা সৌম্য দেখিয়ে দিয়েছে। সুতরাং তোমাদের কাছে সৌম্য একটা দৃষ্টান্ত হয়ে থাকছে যে ও ওর জায়গা থেকে দেখিয়ে দিয়েছে যে কিভাবে সেটা করা যায়। সৌম্য, একদম লাস্ট আমরা যেহেতু এই সময়টা তোদের খুব গুরুত্বপূর্ণ, এবং এই সময়টায় অনেক বাধা বিঘ্ন আসে, অনেক কিছু বাধা অতিক্রম করে এগিয়ে যেতে হয়, নিজেকে অনেক বেশি ফোকাস থাকতে হয়, এবং অনেক ডিস্ট্রাকশন জমা হয় এসে। সেই জায়গা থেকে আমরা একদম শেষে একটা র্যাপিড ফায়ার করব, যেটাতে তোর নিজের যে কিছু পার্সোনাল ভালো লাগা ভালোবাসার কথা তুই মোটামুটি বলতে পারিস। একদম শুরুতে যেটা বলবো যে ইনস্টাগ্রাম না ভিডিও গেম? দুটোর কোনোটাই না। আচ্ছা, মানে শুধুই পড়াশোনা? বললাম লেখালেখি বা আমার বই পড়া একটা হ্যাবিট আছে। তো নেক্সট যেটা প্রশ্ন করব সেটা আইনস্টাইন না নিউটন? নিউটন। নিউটন কেন? অর্ধেক ফিজিক্স নিউটনকে দিয়ে হয়েছে। আচ্ছা, শ্রীনিবাস রামানুজন নাকি আর্যভট্ট? আর্যভট্ট, শূন্যের অনেক দাম। বাস। নেক্সট
আর বাড়িতে বসে ল্যাপটপে সিনেমা নাকি সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা? হলে। সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা, ব্যাপারটাই আলাদা। আচ্ছা, নেক্সট যেটা প্রশ্ন করবো সেটা হচ্ছে বাড়ি না স্কুল? স্কুল তো আমার দ্বিতীয় বাড়ি। স্কুল দ্বিতীয় বাড়ি। আচ্ছা, যদি তোকে বলি যে এটা খুব টাফ হয়ে যাবে তোর ক্ষেত্রে, তবুও যে অফলাইন এবং অনলাইনের মধ্যে থেকে একটাকে চুজ করতে বলি? অনলাইন, কারণ সময় কম লাগে, এটা বড় টপিক কভার করতে আমার। থ্যাংক ইউ। তো থ্যাংক ইউ এভরিওয়ান, তোমরা যারা এই সম্পূর্ণ পডকাস্টটি দেখলে তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তোমরা প্লিজ, যদি মনে হয় যে এই কথাগুলো, সৌম্যের কথাগুলো, আমার কথাগুলো তোমাদের কাজে আসছে, তোমাদের পথ চলাতে সাহায্য করছে, তাহলে অবশ্যই তোমরা এই কথাগুলোকে ছড়িয়ে দিও আরও তোমাদের বন্ধু বান্ধব, তোমাদের সবার সাথে। আমরা আশা করি যে আমরা এভাবেই একে অপরকে পথ দেখাতে দেখাতে নবীন এবং প্রবীণের মধ্যে একটা যোগসূত্র গাঁথতে গাঁথতে এগিয়ে যাব, এবং সবসময়ের জন্য বাংলার প্রতিটি ছেলে যাতে পড়ে, শেখে এবং যেতে, সেই চেষ্টা করব। ভালোবাসা সবাইকে। আরও একবার, আরও একটা নতুন পডকাস্ট নিয়ে দেখা হবে তোমাদের সাথে। জয় হিন্দ।